আসসালামু আলাইকুম। সবাই একটু জানাবেন যে ভয়েসটা ক্লিয়ার কিনা, আর দ্রুত শেয়ার করবেন। ভয়েসটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, আর সবাই একটু শেয়ার করে দেবেন যারা আছেন, কিন্তু দ্রুত শেয়ার করতে হবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করবেন, তাহলে দ্রুত ক্লাসটা শুরু হবে। জ্যামিতিক ক্লাস আজকে থেকে শুরু, ইনশাল্লাহ শেষ করে দেবো জ্যামিতিক ক্লাসগুলো, যদি সবার রেসপন্স থাকে। দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, 6টা শেয়ার করছে জান্নাত আর জিতু। 6টা শেয়ার করার একজনের আসলে দরকার হয় না, যদি সবাই মিলে একটা করে শেয়ার করি তাহলে কিন্তু হয়ে যায়। আর মনে করি যে ভয়েসটা কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? এরকম হলো কেন? হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আমার 16 কেমন? হ্যাঁ, আজ কিন্তু জ্যামিতির একদম প্রথম থেকে, একদম শুরু থেকে শুরু করতেছি জ্যামিতিটা, কারণ এগুলোর বাইরে পড়তে হবে না জ্যামিতি। জি, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আমরা কিন্তু আজকে অনেকগুলা ম্যাথ সমাধান করব, 1000 প্লাস হলে শুরু করব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাজেদ আক্তার বলছেন যে 6টা শেয়ার করছেন। সাজেদ আক্তার বলছেন যে 6টা শেয়ার করছেন, 7টা। সাদি আফরিন শেয়ার করছেন। সোমাইয়া সুলতানা সুমি বলছেন জি। উম্মে হাবিবা 10টা শেয়ার করছেন। আসলেও সবাই মিলে একটা করে শেয়ার করলে আসলে হয়ে যায়, বাট সমস্যা হচ্ছে যে আমরা শেয়ার করতে চাই না। আপনাদের রেসপন্স কম দেখেই কিন্তু আমরা করি, ওই ক্লাসে কিন্তু কম আসা হয়, রেসপন্স কিন্তু খুব কম। এজন্য কিন্তু মাঝে মাঝে যে ক্লাস নিতে বোরিং লাগে, কারণ দেখা গেল যে এত স্টুডেন্ট আমাদের, বাট শেয়ারের পরিমাণটা খুবই কম। হ্যাঁ, সাজেশনের অঙ্কগুলো করলেই হবে, জ্যামিতির জন্য করলে হবে। নাহিদ বলছেন যে স্যার আমি 7টা শেয়ার করছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা 1000 প্লাস হলে শুরু করে দেব আজকে একদম শূন্য থেকে। আবার বলতেছি, একদম শূন্য থেকে কিন্তু শুরু করব, মানে জ্যামিতির ক্লাসগুলো একদম শূন্য থেকে শুরু হতে যাচ্ছে। সো সবাই একটু মনোযোগ দিলে দেখা যাবে যে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার। যে একটু শেয়ার করে দিন, যারা যারা আছেন দ্রুত শেয়ার করে দিলে সবাই চলে আসবে, আমরা শুরু করতে পারবো দ্রুত।
হ্যাঁ 1k প্লাস হয়ে গেছে। তো একটু আমরা দেখবো, আমরা শুরু করে দিব। আজকে আমরা বলছিলাম যে আজকে জ্যামিতি থেকে ক্লাস নেব। তো সবার কিন্তু একটা রিকোয়েস্ট ছিল যে ভাইয়া জ্যামিতি থেকে যে ক্লাসটা, সেই ক্লাসটা হবে। হ্যাঁ, তানহা ইসলাম বলছেন প্রিয় ভাই বোনেরা সবাই শেয়ার করে দেন। জি, সবাই শেয়ার করলে দেখা যায় যে সবার জন্য একটা সুবিধা, আমাদের ক্লাস নিতে ভালো লাগে। যে ফ্রিতে ক্লাসগুলো পান, এই ক্লাসগুলো কিন্তু টাকা দিয়ে করতে হয় অন্য অন্য জায়গায়। কিন্তু দেখতেছি 1000 প্লাস শেয়ার হয়েছে 595। সো এগুলো আসলে খুবই প্যাথেটিক ব্যাপার স্যাপার, যে শেয়ার যে করেন না, এই বিষয়গুলো কিন্তু খারাপ লাগে। আচ্ছা, যেহেতু জ্যামিতি থেকে আলোচনা করব, জ্যামিতি বিষয়টা থেকে যে প্রশ্নগুলো আসলে আসলে আমরা চাইলে জ্যামিতি থেকে কিন্তু একদম সহজ প্রশ্নগুলো হয়। যে প্রশ্নগুলো হয় আমরা চাইলে যে একদম মানে খুব সহজে সমাধান করতে পারি। জ্যামিতির যে প্রশ্নগুলো হয় আমি দেখাবো, টেকনিকগুলো দেখাবো যে কিভাবে আপনি প্রশ্ন দেখেই মোটামুটি বেশিরভাগ অঙ্কের অ্যান্সার গুলো করতে পারবেন। যে প্রশ্নটা দেখেই করা যায় বেশিরভাগ অঙ্কের অ্যান্সার, যেগুলো মূলত আসে প্রাইমারি পরীক্ষায়। দেন বলেন যে কার পড়াশোনার কি অবস্থা, পড়াশোনা করতেছেন কিনা সবাই? মনিরুল ইসলাম বলছেন ভাইয়া আমি 20টি শেয়ার করেছি, হেলথ অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য কি বই পড়বো ভাইয়া? আমাদের জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট পড়লেই হবে। ঠিক আছে, আমরা শুরু করে দিব দ্রুতই। আজকে আমরা জ্যামিতির যে সাজেশন অংশটা এটি সমাধান করার চেষ্টা করি, দেখি পারি কিনা। হ্যাঁ, প্রথম থেকে আমরা করব। এইখানে দেখেন আমাদের প্রথমে যে এটা আছে যে রেখার বৈশিষ্ট্য কোনটি, রেখার যে বৈশিষ্ট্য এটা কোনটি? রেখা হচ্ছে, রেখার আমরা জানি যে যার কোনো প্রান্তবিন্দু নেই এটাকে রেখা বলা হয়। রেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই, যে এরকম দুইটা তীর চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুই দিক, মানে দুই দিকে খোলা, মানে রেখা দুই দিকে চলতেছে, মানে এটার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই। এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় এটা অসীম পর্যন্ত যাচ্ছে। তাহলে রেখার কি আছে? রেখার কি দৈর্ঘ্য আছে? অবশ্যই দৈর্ঘ্য আছে। রেখার কিন্তু দেখেন মাত্র দৈর্ঘ্যটাই আছে। আমরা রেখার যদি কথা চিন্তা করি, রেখার দৈর্ঘ্য আছে কিন্তু এটার উচ্চতা নাই, প্রস্থও নেই, শুধু রেখাকে বলা হয় রেখার শুধু দৈর্ঘ্য আছে। এই জন্য বলছে রেখার দৈর্ঘ্য প্রস্থ আছে না, রেখার কি দৈর্ঘ্য আছে? শুধু দৈর্ঘ্য। এটা একটা রেখা যদি হয় আমরা চিন্তা করতে পারি রেখার শুধু দৈর্ঘ্যটা আছে, প্রস্থ কিন্তু নেই। তারপর বলছে দৈর্ঘ্য প্রান্ত বিন্দু আছে না, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। আমরা প্রথমে কিন্তু বলছি রেখার যেরকম তীর চিহ্ন দেখবেন, রেখার মধ্যে দুইটা তীর চিহ্ন দেওয়া আছে, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এরপর বলছে ক ও খ বই না, ক ও খ না, তার মানে অপশন ক কিন্তু শুধু সঠিক হচ্ছে অপশন কোনটা? অপশন ক, যে রেখার কেবলমাত্র দৈর্ঘ্য আছে, এর কোনো প্রান্তবিন্দু নেই। এটা যদি দেওয়া থাকতো তাও আমরা ওইটা বলতে পারতাম, বাট এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থ আছে, রেখার কোনো প্রস্থ নাই, শুধু দৈর্ঘ্যটা আছে। দৈর্ঘ্য প্রান্তবিন্দু আছে না, রেখার কোনো প্রান্তবিন্দু নেই। আর বলছে গ নম্বর বলছে ক ও খ উভয় না, খ নম্বর তো সত্য না, আমরা আগে বলছি, তার মানে ক নম্বরটা সঠিক। এখন আসেন রেখার সাথে কি কি প্রশ্ন রিলেটেড আছে। রেখার সাথে আছে রশ্মি, রশ্মিটা আছে। এই যে আমরা বলছিলাম যে রেখাটা কোনটা? যার কোনো প্রান্তবিন্দু নেই। আবার রশ্মির কি আছে? একটা প্রান্তবিন্দু। দেখেন একদিকে তীর চিহ্ন মানে কি? এটা রশ্মি, মানে এই একটা দিক বন্ধ আর একদিকে তীর চিহ্ন, তার মানে রশ্মির এই যে একটা প্রান্তবিন্দু, এটাকে বলে প্রান্তবিন্দু, আর এই দিকটা খোলা, তার মানে এটা হচ্ছে কিন্তু রশ্মি। আরেকটা আছে কি? রেখা রশ্মি। আরেকটা হচ্ছে রেখাংশ, যার দুটি প্রান্তবিন্দু আছে। রশ্মির দেখেন রশ্মির কিন্তু একটি প্রান্তবিন্দু, আর রেখাংশ যেটা, রেখাংশ, এখান থেকে আমরা প্রত্যেকটার বৈশিষ্ট্য কিন্তু পড়ে ফেললাম, কারণ পরীক্ষার হলে কোনটা আসে এটা কিন্তু বলা যাবে না। তার মানে রেখা কোনটা? যার কোনো প্রান্তবিন্দু নেই, শুধু দৈর্ঘ্য আছে। আবার রশ্মির কি? একটা প্রান্তবিন্দু আছে এবং দৈর্ঘ্য আছে, অবশ্যই দৈর্ঘ্য আছে। আবার রেখাংশের কি? দুইটা প্রান্তবিন্দু আছে এবং দৈর্ঘ্য আছে। এই এই যে এই তিনটা জিনিস আমাদের কিন্তু মনে থাকে না। রেখা, এরপরে রশ্মি, এরপরে রেখাংশ। রেখা রশ্মি রেখাংশ, এই জিনিসটা যেন ভুল না হয়, এরপরে খেয়াল করবেন। এরপরে কি আছে দেখেন তো, দুইটি বিন্দুর মধ্যে দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা। এখন দুইটা বিন্দু যদি আমরা ড্র করি, যে এটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, আপনি সোজা আঁকেন আর বাঁকাভাবে রাখেন। এখন এই বিন্দু দুইটার মধ্যে দিয়ে সরলরেখা কয়টা অঙ্কন করতে পারবেন? এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অনলি একটা সরলরেখা অঙ্কন করতে পারবেন, একটা সরলরেখা। এই দুইটা বিন্দুর মধ্যে, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে দিয়ে মাত্র একটা সরলরেখা অঙ্কন করা যাবে। আর এখন বলতে পারেন যে অন্য সরলরেখা কেন অঙ্কন করতে পারবো না? এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অন্য কোনো সরলরেখা অঙ্কন করতে গেলে ওটা বাঁকা করে রাখতে হবে, তাহলে এটার উপরে পড়ে যাবে। যেমন এই যে আরেকটা সরলরেখা যদি আঁকতে চাই, আমরা মনে করেন এরকম করে রাখতে পারবো, তাই না? কিন্তু এটা কিন্তু বক্ররেখা হয়ে যাচ্ছে। এইভাবেও আপনি অসংখ্য রেখায় অঙ্কন করতে পারবেন দুইটা বিন্দুর মধ্যে দিয়ে, অসংখ্য কি করতে পারবেন? রেখা অঙ্কন করতে পারবেন, বাট সরল রেখার সংখ্যা হবে কয়টা? একটা। আমরা যদি এইভাবে দিই, দেখেন
এই দুইটা বিন্দু না, এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে একটা সরলরেখা হবে। আর অন্য অন্য রেখা আপনি অঙ্কন করতে পারবেন, এইভাবে এইভাবে নিতে পারবেন, অথবা এইভাবে নিতে পারবেন। এই যে এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে যদি নিতে চান এইভাবে এসে এইভাবে নিতে পারবেন, কিন্তু এটা কিন্তু বক্ররেখা হয়ে যাবে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে দুইটি বিন্দুর মধ্যে দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টা? একটা। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে দুইটি বিন্দুর মধ্যে দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা একটা। যদি বলে বক্ররেখার সংখ্যা তাহলে কিন্তু অসংখ্য হবে। যদি বলে যে বক্ররেখার সংখ্যা তাহলে কিন্তু সংখ্যার পরিমাণটা হবে অসংখ্য, বাট সরল রেখার সংখ্যা হবে একটি। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা গেল এটা। তারপরে হবে আপনার পরের প্রশ্নটা, যদি আসি যে কি বলছে পরের প্রশ্নটা, দেখেন বিন্দু কত মাত্রিক। বিন্দু কত মাত্রিক এটা দেখি আপনারা দেখতে পারেন কিনা, যে বিন্দু কত মাত্রিক। আসলে বিন্দুর কোনো মাত্রা নেই, যার কোনো অবস্থান নেই ওইটা কিন্তু বিন্দু। যার কোনো জাস্ট এই যে এরকম আপাত দৃষ্টিতে মনে হয় যে একটু এখানে একটু করলাম, এটা বিন্দু। আসলে বিন্দুর কোনো অবস্থান নেই, বিন্দুর কোনো অবস্থান নেই, এই জন্য বিন্দু হচ্ছে কি শূন্য মাত্রিক বলতে পারেন, ঠিক আছে? আমরা পরের প্রশ্নটা যদি আসি, এগুলো আসলে বেসিক প্রশ্ন। তলের মাত্রা কয়টি? দেখেন তলের মাত্রা হচ্ছে দুইটি। তল কোনটা? আপনার যে পেজটা, আপনার বইয়ে যে বইটা আপনার সামনে আছে, যদি আপনার কাছে এই যে কোনো একটা বই থাকে, আমাদের যেমন এই যে নিবন্ধন বইটাও যদি আপনার মনে করেন এই বইটা আছে, এটার একটা পাতার কথা যদি চিন্তা করেন, একটা পাতা, এটার দেখেন দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। যে কোনো একটা পাতার কথা যদি আমরা চিন্তা করি, যেমন এই যে এই পাতাটা যদি আমরা চিন্তা করি, এটা কি আছে? দৈর্ঘ্য প্রস্থ। এখানে যে উচ্চতাটা আছে এটা কিন্তু একদম নেগলেক্ট করা হয়, এই উচ্চতাটাকে। এটি হচ্ছে তল। একটা তলের কি আছে, এই তল যদি আমি অঙ্কন করি এখানে, যে এরকম একটা পেজ আমরা অঙ্কন করলাম, মনে করুন এটা একটা পাতা, হ্যাঁ, এটা মনে করুন যে কি আছে, এই দৈর্ঘ্য আর কি থাকবে? প্রস্থ থাকবে। এটা কিন্তু উচ্চতা নেই। এটা মনে করেন একটা বইয়ের পাতা, দৈর্ঘ্য আর প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই। এই জন্য তলের মাত্রা কয়টি বলতেছে? তলের মাত্রা কয়টি এটা বলেন, দিকে অ্যান্সার করেন যে তলের মাত্রা কয়টি। হ্যাঁ, এই যে শাহানারা পারভিন বলছেন যে দৈর্ঘ্য আর প্রস্থ। আলহামদুলিল্লাহ। মোটামুটি লিজা বলছেন দুইটি। এমডি আলাউদ্দিন বলছেন দুইটিও বলছে, উনি বলছেন দুইটি। তার মানে মোটামুটি এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই জানি যে তলের মাত্রা হচ্ছে দুইটি। আমরা কিন্তু একদম বেসিক থেকে মোটামুটি প্রত্যেকটা প্রশ্নই মানে বুঝে বুঝে যাওয়ার চেষ্টা করবো। এক সমকোণে থাকে, এক সমকোণে কত ডিগ্রি থাকে দেখি কে কে পারেন। এটা হচ্ছে কয় নম্বর? 5 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু একদম মানে একের থেকে শুরু করছি। এক সমকোণে কত ডিগ্রি থাকে এটা একটু বলবেন। দেখি কে কে পারেন যে এক সমকোণে কত ডিগ্রি থাকে। মোহাম্মদ হাফিজ বলছেন যে 90। তারপরে আব্দুল মোতলেব বলছেন যে 90 ডিগ্রি। হাসিসুর বলছেন স্যার প্রাইমারি এক্সাম ডেট তো বারবার চেঞ্জ করতেছে, নির্বাচনের আগে কি প্রাইমারি এক্সাম হবে? আমি এটা নিয়ে আসলে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। কতবার চেঞ্জ হয়েছে এটা নিয়ে কথা বলে দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্ট আছে, এদের মানে বিহেভ বা আচার আচরণ এতটাই খারাপ, মানে কল্পনাও করা যাবে না। এরা যে কমেন্টে যে কথাগুলো বলে মাঝে মাঝে, এগুলো নিয়ে আপডেট দিলে, আমরা কিন্তু নিজস্ব কোনো আপডেট দিই না, আমরা আপডেট দেখি বিভিন্ন পত্রিকা থেকে, কিন্তু এইগুলো নিয়ে আমি আপডেট দেওয়া বাদ দিয়েছি। মানে এমন কমেন্ট করে মনে হয় যে এরা শিক্ষিত না, টোটালি অশিক্ষিত। মানে কিছু কিছু স্টুডেন্টের আচার ব্যবহার এতটাই খারাপ, মানে আপনি কল্পনাও করতে পারবেন। এখানে মানে যারা আপডেট দিচ্ছে তারা তো আপনার ভালোর জন্য দিচ্ছে, তারাও ডেট চেঞ্জ করতেছে, আর এরাও কি করতেছে, যা পত্রিকা যা বলতেছে ওরা কিন্তু এখান থেকে এনে আপনাদেরকে আপডেট দিচ্ছে। হ্যাঁ, তো এদের কি এটা মানে নানান রকম নোংরা ভাষায় দেখা যায় যে কমেন্ট করে। এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলা বাদ দিয়েছি, যে পরীক্ষার আপডেট এগুলো আমার দেওয়ার দরকার কি? এগুলো আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো আপনারা জেনে নিন, বিভিন্ন অনেক পেজ আছে, অনেকে আছে, সেখান থেকে জেনে নিন। এই সমস্ত বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। কারণ হচ্ছে যে অনেকেই আছে, আমি বলি যে পড়াশোনা তো করি না, যখনই পরীক্ষাটা চলে আসে তখন খালি চিন্তা করে আল্লাহ পরীক্ষাটা একটু পিছিয়ে যাক, আর একটা মাস পিছাক, বা নির্বাচনের পরে হোক, নির্বাচনের পরে হলে আমি পড়ে একদম ফাটাই ফেলবো। এরকম কিন্তু আছে যে পরে আমি একদম ফাটাই ফেলবো। আসলে কি পড়াশোনা হয় বলেন? যারা এই যে দেখেন সার্কুলার হয়েছে ফেব্রুয়ারিতে, এখন কি মাস চলতেছে দেখেন, নভেম্বর মাস, তাই না? তাও শেষের দিকে, নভেম্বর মাস শেষের দিকে। যদি পড়াশোনা করতো, প্রতিদিন যদি 3 ঘন্টা করে পড়তো, 3 না 2 ঘন্টা করে যদি পড়তো, তাও তো সিলেবাস শেষ হয়ে যেত, 2 থেকে 3 ঘন্টা। কিন্তু এরা কিন্তু পড়াশোনা করে নাই, মানে ফাঁকিবাজ। এরা কি চিন্তা করে, খালি পরীক্ষা পিছিয়ে যাক। পরীক্ষা পিছিয়ে যদি এরকম যদি হয় যে আরো 2 বছর পরীক্ষা পিছিয়ে গেছে, তাও এদের প্রিপারেশন শেষ হবে না। এরা বলবো 2 বছর পরে কি বলবো জানেন? 2 বছর পরে বলবো যে আরো পিছিয়ে যাক, আরো 3 মাস পিছাক পরীক্ষা। মানে এদের কখনো প্রিপারেশন হবে না, ইউকেতে জব হবে না। সো যারা মানে আপনার কি মনে হয় যে 12 লাখ পরীক্ষার্থী, কয় লাখ পরীক্ষার্থী? 12 লাখ। 12 লাখ থেকে কয় হাজার জব পাবে? মোটামুটি 8,000-এর মতো, আমি যেটা যা শুনতেছি 8,000-এর মতো নিবে। তো 12 লাখ থেকে দেখেন 12 লাখ,
তো 12 লাখের থেকে আপনার কি মনে হয় না যে 8,000 স্টুডেন্ট পড়াশোনা করে, যারা সিরিয়াস পড়াশোনা করে 8,000 বা এর চেয়ে অনেক বেশি, কিন্তু সবার তো আর জব হবে না, 8,000 জব হবে। কিন্তু যে যারা একদম টোটালি পড়াশোনা করে না, তারা শুধু চাইতে পরীক্ষাটা পিছিয়ে যায়। সত্যিকার কথা, এটা আপনি কল্পনাও করতে পারবেন না যে যারা পড়াশোনা করে না তাদের প্রিপারেশন কখনোই হবে না। এটা মানে আমি বলে দিচ্ছি, এদের কাজই হচ্ছে যে যে ফেসবুক বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সাথে হচ্ছে নোংরামি করা বা নোংরামি কমেন্ট করা, এগুলার আমরা ব্লক করে দিই। সত্যিকার কথা, এগুলারে টোটালি ব্লক করে দেওয়া হয়, যে যেগুলা শহরে নেগেটিভ। কারণ এইখানে আপডেট দেওয়া হোক বা যাই দেওয়া হোক, এখানে কিন্তু নিজের কোনো মতামত শেয়ার করা হয় না, বিভিন্ন পত্রিকা থেকে আইনে দেওয়া হয়। ভাই এই জন্য এগুলো নিয়ে আমি কথা বলা বাদ দিয়ে দিছি, টোটালি আমি কথা বলি না। এখন দেখবেন যে আমার এই সমস্ত জিনিস নিয়ে পোস্ট নেই, আমার শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবো, এটাই বেটার। এটা সবাই পারছেন, হ্যাঁ? এক সমকোণে থাকে 90 ডিগ্রি। এক সমকোণে ওকে ছোট কোণকে কি বলে? এই যে এই ধরনের বিষয়গুলো আমি একটু বুঝাই, যে যে বিষয়গুলো হয় এখানে, আমরা এখানে অনেক কিছু আমরা এখন শিখে ফেলতে পারবো। এই একটা ইয়ের থেকে অনেক কিছু শিখবো এইখান থেকে। হ্যাঁ, এখান থেকে দেখেন এই পর্যন্ত যখন আসবো এটা কিন্তু 90 ডিগ্রি, আবার এইখান থেকে এই পর্যন্ত যখন আসবেন তখন এটা হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু 0 ডিগ্রি থেকে শুরু, আবার এই পর্যন্ত যখন আসতেছেন এই পর্যন্ত 270 ডিগ্রি। আবার এই যে এইটা যখন টাচ করে, মানে এই পর্যন্ত 270 গেল, এইটা টাচ করলে এই দিক থেকে উল্টা দিক থেকে এসে যদি টাচ করে তখন এই পর্যন্ত কিন্তু 360 ডিগ্রি। এটা একটু চিন্তা করেন, মানে টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, আবার এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, এখান থেকে 90 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, টোটাল এটা থেকে আমরা অনেক কিছু চিন্তা করব। যে প্রথমে যদি আসি যে সূক্ষ্মকোণের কথা চিন্তা করি, সূক্ষ্মকোণ কি? এখান থেকে গিয়ে দেখেন 90 ডিগ্রিকে টাচ করবে না, এখান থেকে এই পর্যন্ত গেল, এ কিন্তু 90 ডিগ্রিকে টাচ করেনি, 90 ডিগ্রিকে কি করেনি? টাচ করেনি। এটা যদি না করে তাহলে এটা হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ 90 ডিগ্রিকে যদি টাচ না করে, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, শূন্য মানে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোনো কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। দেখেন 90 ডিগ্রিকে কিন্তু সে টাচ করে নাই, আবারও বলতেছি 90 ডিগ্রিকে টাচ করবে না। 89 ডিগ্রি হলো কি সূক্ষ্মকোণ, 5 ডিগ্রি হলে সূক্ষ্মকোণ, 10 ডিগ্রি হলে সূক্ষ্মকোণ, 45 ডিগ্রি হলে সূক্ষ্মকোণ, 60 ডিগ্রি হলেও মানে সূক্ষ্মকোণ। তার মানে আমাদের কি করবে? 90 ডিগ্রিকে টাচ করবে না, 89 ডিগ্রি পর্যন্ত সূক্ষ্মকোণ। যখনই 90 ডিগ্রি হয়ে যাবে, যখন এই 90কে টাচ করবে, যেখানে টাচ করে যদি বলে, তখন বলা হবে যে এখানে যদি টাচ করে ফেলে সমকোণ। বুঝছেন কিনা? 90 ডিগ্রির আগ পর্যন্ত সূক্ষ্মকোণ। এখান থেকে আমরা অনেকগুলো শিখবো। 90 ডিগ্রির আগ পর্যন্ত হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রিকে টাচ করে ফেললেই এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন 90 ডিগ্রি থেকে যে এখান থেকে এসে যখন সে এই যেটা যে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, এটাকে কি কোণ বলা হয়? দেখেন 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, এটাকে কি কোণ বলা হয়? দেখি কে কে পারেন এটা, যে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট, এই কোণটাকে কি কোণ বলা হয়? দেখি একটু কমেন্টে জানান। এই যে 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে, মানে 180 ডিগ্রি টাচ করতে পারবে না। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত, মানে 179, এনে মনে করুন 179, 179 ধরেন। এই যে 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি, মানে 179 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণকে বলা হবে কি? স্থূলকোণ। এটাকে বলা হবে কি? স্থূলকোণ। এগুলো মনে রাখতে হবে যে 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, এই কোণটাকে বলা হবে স্থূলকোণ। এখন যদি আসে যে 170 ডিগ্রি কোণ পরীক্ষা আসতে পারে আপনার, যে কোণটা 170 ডিগ্রি কোণটা কি কোণ? এটা স্থূলকোণ। 150 ডিগ্রি কোণটা কি কোণ? স্থূলকোণ। 91 ডিগ্রি কোণটা কি কোণ? স্থূলকোণ। এরকম 90 ডিগ্রির পরে 81 ডিগ্রির আগ, মানে 80 ডিগ্রির 180 ডিগ্রির আগ পর্যন্ত যে কোনো কোণ হবে স্থূলকোণ। ওকে, নেক্সট হইতেছে যখনই দেখেন এই 180 ডিগ্রির সমান হয়ে যাবে কোণটা, একটা কোণের মান যখন 180 ডিগ্রি হয়ে যাবে, এটাকে বলা হবে সরল কোণ। কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সরল কোণ। 180 ডিগ্রির সমান যখন হয়ে যাবে, 180 ডিগ্রির সমান হয়ে গেলে স্থূলকোণ, সরি সরল কোণ। মানে সোজা না, এই কোণটা দেখেন এইখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু সোজা বরাবর 180 ডিগ্রির সমান। 180 ডিগ্রির সমান মানে স্থূল, মানে কি? একে মনে রাখেন যে যখনই সোজা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে এরকম সোজা হয়ে যাচ্ছে, এখানে যে কোণটা এটাকে বলে সরল কোণ, কারণ এই কোণের মান 180 ডিগ্রি। এটা তাহলে এইখানে এসে কিন্তু আমার সরল কোণ হয়ে গেল। এখন যদি যে 180 থেকে বড়, দেখেন 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হয় প্রবৃদ্ধ, মানে সবচেয়ে বড় কোণ এটাই। এই জন্য বলা হয় কিন্তু শেষে দেখেন বৃদ্ধ আছে, হ্যাঁ,
প্রবৃদ্ধ, এটাকে আমি এইভাবে মনে রাখছি, যেহেতু এটা বৃদ্ধ, শেষে বৃদ্ধ আছে এই জন্য বৃদ্ধ কোণ, এটাকে আমি এইভাবে মনে রাখছি। তাহলে এটা কি 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। কাকে? 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট। এখন বলা বলা পরীক্ষা এরকম আসে, 181 ডিগ্রি কোণকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। 182 ডিগ্রি কোণ কি? প্রবৃদ্ধ। 190 ডিগ্রি কোণ কি? প্রবৃদ্ধ। 270 ডিগ্রি কোণ কি? প্রবৃদ্ধ কোণ। 271 ডিগ্রি কোণ কি? প্রবৃদ্ধ কোণ। সেম ভাবে 359 ডিগ্রি কোণকে কি কোণ বলা হবে? 359 ডিগ্রি কোণকে কি কোণ বলা হবে? ওইটাও কিন্তু প্রবৃদ্ধ কোণ, কারণ 180 থেকে বড়, এই রেঞ্জে থাকলেই হলো 180 থেকে বড়, 360 ডিগ্রি ছোট। তার মানে এখন আমরা কয়টা জিনিস জানলাম দেখেন। প্রথমে জানলাম সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি সমান হয়ে গেলে এই পর্যন্ত যদি টাচ করে ফেলে এটা হয়ে যাবে সমকোণ। আবার 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হইতেছে স্থূলকোণ, এটাকে বলা হচ্ছে স্থূলকোণ। আবার 180 ডিগ্রি বরাবর সমান হয়ে গেলে এটাকে বলা হচ্ছে সরল কোণ। আবার 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হচ্ছে কি কোণ? প্রবৃদ্ধ কোণ। এই যে এই বিষয়টি মনে রাখবেন, এই বিষয়টা মনে রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ। আমার এখানে মনে হয় নেট একটু প্রবলেম করতেছে, আমি যেটা দেখতেছি, কারণ একদম কিন্তু ক্লিয়ার আমরা বুঝতেছি না, আমি নিজেও আমার কাছে মনে হচ্ছে না। তারপরেও ক্লাসের রেকর্ড তো থেকেই যাবে। হ্যাঁ, এখন এখান থেকে কিরকম প্রশ্ন আসে আমি যদি বলি, পরীক্ষার হলে প্রশ্ন আসে এরকম, এটা তো মুছে দিলাম। এখন পরীক্ষার হলে এরকম চলে আসে যে 179 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? এটার নাম কি? 179 ডিগ্রি কোণ, দেখি কে কে বলতে পারেন এটার নাম কি? 179 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে দেখেন, বেসিকটা যদি বুঝে থাকেন। 90 ডিগ্রি তো সমকোণ। একজন বলছে নাই, যে কে বলছেন এটা? আকলিমা বলছেন যে 90 ডিগ্রি কোণ কি? সমকোণ। হ্যাঁ, এই দেখেন আমি এখন যদি বলে ফেলি, আপনাকে কোশ্চেনটা করে ফেললাম, 179 ডিগ্রি কোণকে কি কোণ বলা হবে? দেখি কে কে বলেন। 179 ডিগ্রি, এই যে কিন্তু বলে ফেলছেন, নাসরিন নাহার কিন্তু বলে ফেলছেন যে স্থূলকোণ। নাসরিন নাহার কি বলছেন? স্থূলকোণ। আমরা যদি চিন্তা করি এই ফিগারটার কথা, কই থেকে আছে, তার অবস্থানটা কোথায়? এইখান মানে 179 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি থেকে বড়, আবার 180 ডিগ্রি থেকে কিন্তু ছোট। এই পর্যন্ত টাচ করলে 180 হতো, আবার এই পর্যন্ত এটা তো 90, মানে এদের মাঝামাঝি আছে, 90 আর 180-র মাঝামাঝি আছে। তার মানে এটা কি কোণ হবে বলেন? তার মানে এটা কি কোণ হবে? এটা কি কোণ হবে বলেন? ও, প্রবৃদ্ধ কোণটা একজন বলছে আরেকবার। আচ্ছা, প্রবৃদ্ধ কোণটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা এই চিত্রটা চিন্তা করলে আমাদের হয়ে যাবে। এটা কয় ডিগ্রি? 0। আর এটা কত? 90। এটা কত? 180। এটা কত? 270। আবার এইখান থেকে এই পর্যন্ত, মানে এটা আগ পর্যন্ত, এই যে এটা টাচ করবে না, মনে করেন এই পর্যন্ত হইতে টাচ করলে এদিক থেকে দিকে টাচ করে 360 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণটা হচ্ছে কি? এই যে 180 না, এই 180 ডিগ্রি থেকে বড় হবে, মানে যে এইটুকু, এই যে এটাকেও টাচ করবে না, এদিকে এটাকেও 180 কেও টাচ করবে না, 360 কেও টাচ করবে না। 180 কেও টাচ করবে না, 360 কেও টাচ করবে না। তার মানে 180 এবং 360 এর মাঝামাঝি যদি থাকে, 180 এবং 360 এর মাঝামাঝি যদি থাকে, এরা হবে কি, যে মাঝখানে যে যত সংখ্যা আছে সবগুলো প্রবৃদ্ধ কোণ। 180 এবং 360, এখানে যদি বলেন 181, এটা কি প্রবৃদ্ধ কোণ? 182 প্রবৃদ্ধ কোণ, এভাবে ডট ডট গিয়ে 100 মনে করেন 95, তাও প্রবৃদ্ধ কোণ। মনে করেন 370, তাও প্রবৃদ্ধ কোণ। 300 কত? 59, এটাও কিন্তু প্রবৃদ্ধ কোণ। তার মানে প্রবৃদ্ধ কোণটা এখন ক্লিয়ার কিনা বলেন? প্রবৃদ্ধ কোণ কারো এখন কারো কোনো কোণে প্রবলেম আছে কিনা? প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 কেও টাচ করবে না, 360 কেও টাচ করবে না, মানে 180 থেকে 360 এর মাঝামাঝি যত ডিগ্রি আছে, যতগুলা ডিগ্রি আমরা চিন্তা করতে পারি সবগুলোই হবে প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, পূরক কোণ সম্পূরক কোণে আমরা পরবর্তীতে আসতেছি। এটা কি বলছেন? এম আতিকুর বলছেন যে স্যার পূরক কোণ নিয়ে। আচ্ছা বলেন, এখন কারো কোনো কোণ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা একটু একটু জানতে পারি। মানে এই একটা ক্লাস দিয়ে আপনি হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন। যে এই যে আমরা কোণের যে চিত্রটা আমরা ড্র করেছিলাম, একসাথে কিন্তু সবগুলো আমরা করে ফেলছি। কি ব্যাপার, এই অবস্থা কেন নেটের?
হ্যাঁ, সম্পূরক আর পূরক কোণ নিয়ে কথা বলবো। একজনে বলতেছেন সম্পূরক আর পূরক কোণ, ওইটা আমরা একটু পরে যাই, আমরা এইগুলো একটু শেষ করি। এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? তাহলে এক সমকোণ মানে কি? এখানে কি বলছে প্রথম কোণটা, যে 90 ডিগ্রি এর চেয়ে ছোট। 90 ডিগ্রি এর চেয়ে ছোট, তার মানে কোথায় আছে দেখেন তো, এই যে এখান থেকে এই পর্যন্ত না, 90 ডিগ্রি এর চেয়ে ছোট যে কোনো কোণকে বলা হয় কি? সূক্ষ্মকোণ। এটা হবে কি? সূক্ষ্মকোণ। আমরা প্রত্যেকটা আলোচনা করে একটু পরে পূরক কোণ আসতেছে, এখানে আমরা আলোচনা করব। হ্যাঁ, এরপরে যদি আমরা আসি স্থূলকোণ, এটা দেখেন নিচের কোনটি স্থূলকোণ, এটা আপনারা করবেন। কোনটি স্থূলকোণ দেখি কে কে পারেন। 7 নম্বরটা, 7 নম্বরটা বলা আছে নিচের কোনটি স্থূলকোণ, এইটা আপনারা অ্যান্সার করতে থাকেন। তার আগে আমি বলে নেই, যারা 18তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নেবেন তাদের জন্য কিন্তু আমাদের এই যে শর্ট শাসন, 18তম শিক্ষক নিবন্ধন শর্ট শাসন বইটা বের হয়ে গেছে। আপনি চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন, এই একটা বই পড়লে হয়ে যাবে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টু। কারণ 17তম নিবন্ধনে কিন্তু এই বই থেকে প্রায় 60+ কমন ছিল, ছোট একটা বই। আপনার হাজার হাজার পেজের বই পড়া কিন্তু দরকার নেই নিবন্ধনের জন্য, আপনারা চাইলে 40 পাইলেই পাস। সো এই বইটা নিতে পারেন। আর যারা আমাদের নিবন্ধন পেইড কোর্সে ভর্তি হতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অলরেডি 1000+ ভর্তি হয়ে গেছে, আর ভর্তি হলে এই বইটা ফ্রিতে পাচ্ছেন। আপনি চাইলে এই বইটা লাইব্রেরি থেকে খুঁজে নিতে পারবেন বা লাইব্রেরি থেকে কিনতে পারবেন, মাত্র 270 টাকার একটা বই আপনি চাইলে লাইব্রেরি থেকে নিতে পারবেন। অথবা আমাদের পেইড কোর্স নিবন্ধনের উপরে আপনাদের রিকোয়েস্ট আমরা কিন্তু একটা পেইড ব্যাচ চালু করছি, আপনারা জানেন। সেই ব্যাচটার ক্লাস কিন্তু শুরু হবে 1 তারিখ থেকে। আমরা এখানে যেভাবে বুঝাই এইভাবে, ঠিক এইভাবে প্রত্যেকটা ম্যাথ, ইংলিশ, সাধারণ জ্ঞান, বিজ্ঞান আর হচ্ছে আপনার জিকে কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে, বাংলা সহ। তো এই জন্য বলবো আপনি পারলে ওই ব্যাচটাতে ভর্তি হতে পারেন, অথবা শুধু এই বইটা পড়লেও কিন্তু আপনার জব হয়ে যাবে, মানে আপনি নিবন্ধন প্রিলিতে শিখতে পারবেন। এটা নিয়ে কিন্তু আহামরি আপনার অনেক বড় 1000 পেজ, 2000 পেজ বা 800 পেজ, 900 পেজের বই কিন্তু পড়ার দরকার নেই। ছোট একটা বই, ছোট একটা বই আপনি হাতে নিলেই বুঝতে পারবেন বইটা কত গোছানো সাজানো। এজন্য বলবো, আর আমাদের যারা পেইড বেসে ভর্তি হতে চান নিবন্ধনে, এটা অ্যান্সারটা করতে থাকবেন। হ্যাঁ, পেইড বেসে নিবন্ধনে, পেইড বেসে টোটাল 90টা ক্লাস থাকবে। দেখেন, ম্যাথের ক্লাস 30টা, ইংলিশের ক্লাস 30, বাংলার ক্লাস 15, আর হচ্ছে জিকের ক্লাস 15। প্রতি 3টা ক্লাসের পর পর একটা করে এক্সাম, 3টা ক্লাস দিবেন। ক্লাস করার পর একটা করে এক্সাম হবে। তার মানে আপনার প্রিপারেশন কিন্তু শুধু প্রাইমারি মানে নিবন্ধনকে হেল্প করবে তা কিন্তু না। আর এই কোর্সটার ফি ধরা হচ্ছে মাত্র 1250 টাকা, 50% ছাড়ে 1250 টাকা আসতেছে। সাথে তো নিবন্ধন বই ফ্রিতে পাচ্ছেন। আপনি চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন, 01734519229। এই নম্বরে যোগাযোগ করলে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। আর ক্লাস কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আর এটা কিন্তু একদম বেসিক সহকারে এখানে আলোচনা করা হবে, এই যে এখানে যেভাবে আমরা আলোচনা করি না, ওখানে রেগুলার ক্লাস পাবেন। হ্যাঁ, ভর্তি কত? ভর্তি হচ্ছে মাত্র 1250 টাকা। আপনি চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারেন বা এনরোল করতে পারেন যে কোনো সময়, এই নম্বরে যোগাযোগ করলেই হবে। যে কোনো সময় আপনি চাইলে ভর্তি হতে পারবেন, বাট এখন ভর্তি হলে আপনি বইটা ফ্রি পাচ্ছেন। আর 1250 টাকায় মোটামুটি 4টা মাস আপনি রেগুলার ক্লাস করতে পারতেছেন। লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন বইটা। এটা কি কোণ দেখেন তো, এখানে কি বলছে যে স্থলকোণ কোনটি? স্থলকোণ মানে আমরা কি বলছিলাম দেখেন তো, স্থলকোণ কি বলছিলাম? 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। এই যেটা 90 ডিগ্রি না, এটা থেকে বড় হতে হবে, 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এটা দেখেন, এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি সমান, না সমকোণ, সরি এটা সমকোণ। এটা কি 90 ডিগ্রি চেয়ে ছোট? সূক্ষ্মকোণ। এটাও কি সূক্ষ্মকোণ, কিন্তু এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। এটা হচ্ছে কি স্থলকোণ। একটা গেল। আমরা পরেরটা যদি চলে আসি, আহ স্থলকোণ। এরপরে যদি আমরা আসি, এই যে সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়, এটা আমি যদি একটু বোঝাই, এটা একটা সরল রেখা আমরা ড্র করলাম, ঠিক আছে। এটার উপর যদি একটা লম্ব অঙ্কন করি, এটার উপরে লম্ব অঙ্কন করলে এটাকে বরাবর এইভাবে যদি একটা লম্ব অঙ্কন করি, দেখেন মাঝ বরাবর এরকম লম্ব অঙ্কন মানে 90 ডিগ্রি। এইদিকে একটা 90, কারণ সরল রেখাকে লম্বটা সমান 2 ভাগে ভাগ করে দিবে এইদিকে, কারণ এইখানে টোটাল কত ডিগ্রি ছিল? টোটাল ছিল 180 ডিগ্রি। তাহলে সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে 2টা সমকোণ পাওয়া যাবে। কেন সমকোণ পাওয়া যাবে? দেখেন, সরল রেখা ছিল 180 ডিগ্রি। আমরা জানি যে একটা সরল কোণের এই যে সরল রেখার উপরে যে কোণ উৎপন্ন হয় এটাকে বলা হয় সরল কোণ। এখানে টোটাল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখানে টোটাল 180 ডিগ্রি। এখন এইটার উপর যদি লম্ব অঙ্কন করি, এই 180 ডিগ্রিটাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলবে। এইটার উপর যদি একটা লম্ব অঙ্কন করি, এই 180 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করবে। 180 ডিগ্রি সমান 2 ভাগে ভাগ করলে কি হয়ে যাবে? এইদিকে 90 ডিগ্রি, এইদিকে 90 ডিগ্রি। এই জন্য কিন্তু বলা হয় যে সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? 2টি সমকোণ পাওয়া যাবে। অনেকে কিন্তু এটা মুখস্থ করেন
যে সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? 2টি। ওকে, এটা ক্লিয়ার কিন্তু আমরা আশা করি। এরপরে আছে দেখেন, একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি। এটা যদি আমরা একটু চিন্তা করি যে একটা সরলরেখা, এটার সাথে আরেকটা রেখাংশ যদি এই দিক থেকে, মনে করেন এই দিক থেকে এসে এটা যদি মিলিত হলো, এই যে এইখানে এই যে মিলিত স্থানে যে কোণটা উৎপন্ন হলো, দেখেন এই কোণের মান কত ডিগ্রি বলেন? একটু আগে আমি বলছি এই কোণের মান কত ডিগ্রি। দেখেন তাহলে দুইটা মিলে কিন্তু দেখেন একটা কি ডিগ্রি, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে না? এটা কিন্তু 180 ডিগ্রি। এটাই কিন্তু বলা হয়েছে, তাহলে এটাকে কি বলা হবে? সন্নিহিত কোণ। যে একটি সরল রেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুইটি কোণ উৎপন্ন হবে তাদের মান কত হবে? 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। এগুলো যদি চিত্রর সাহায্যে এভাবে যদি মনে রাখেন, আমার মনে হয় যে ভুল হবে না, পরীক্ষার হলে আপনি এমনিতেই পারবেন। ঠিক আছে, এই সবাই পারেন আলহামদুলিল্লাহ। আমরা পরেরটায় চলে যাই, 10 নম্বর প্রশ্নে। এই যে চলে এসেছে, দেখেন এই প্রশ্নগুলো আসে পরীক্ষায়। হ্যাঁ, যে 279 ডিগ্রি কোণকে বলা হয় কোনটি? এটা আপনারা বলবেন, 10 নম্বরটা আপনারা বলবেন। হ্যাঁ, আজকে একটু নেট প্রবলেম, আমি নিজেও দেখতেছি যে এখানে নেটটা অনেক বেশি প্রবলেম। আমার এখানে প্রবলেম করতেছে, আপনাদের এখানে কথা আমি কি বলবো আর বলেন। আমার এখানেও নেট আজকে একটু প্রবলেম। যে 279 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? দেখি কে কে পারেন। আর জ্যামিতি সব সময় আপনি চিত্র সহকারে বোঝার চেষ্টা করবেন। জ্যামিতি চিত্র সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলে আর সমস্যা হওয়ার কথা না। এটাকে কি কোণ বলা হয়? হ্যাঁ, 2 নম্বরটা, এটা প্রবৃদ্ধ কোণ। কেন প্রবৃদ্ধ কোণ? আমি বলছিলাম সবচেয়ে বড় কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এটা দেখেন, আমরা যদি চিন্তা করি, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা হচ্ছে 270, আর এখানে টাচ করলে এই দিক থেকে উল্টা দিক থেকে গিয়ে টাচ করলে এটা হচ্ছে 360 ডিগ্রি ঘুরে আসলে। তো এখন দেখেন 180 ডিগ্রি এটা কোথায় পড়ছে দেখেন তো, 180 ডিগ্রির থেকে বড়, তাই না? এটা কিন্তু 360 ডিগ্রি চেয়ে ছোট। তার মানে 180 ডিগ্রি আর 360 ডিগ্রির মাঝামাঝি যত কোণ আছে এগুলার বলা হয় সবচেয়ে বড়। 180 ডিগ্রির পরে হইলে 180, মানে মনে রাখবেন এইভাবে যে 80 এর পরে হলেই 180, তো এটা মনে করবেন যে 80 এর পরে হলেই সে বৃদ্ধ হয়ে যায়। এই জন্য এটা হবে কি, 180 ডিগ্রির চেয়ে বড় যে কোনো কোণকে কি বলা হবে? প্রবৃদ্ধ কোণ, এবং 360 ডিগ্রির চেয়ে ছোট। ধন্যবাদ। মনিরুল ইসলাম বলছেন আমি আগামীকাল পেইড বেসে ভর্তি হবো, ইনশাল্লাহ অবশ্যই ভর্তি হবেন। এরপরের প্রশ্নটা চলে যাই, যে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোন দুটি, যে একটি আমরা পূরক আর সম্পূরক কোণ নিয়ে আলোচনা করব। এই জিনিসটা একটু আগে অনেকে জানতে চেয়েছিলেন যে পূরক আর সম্পূরক কোণ কি। দুইটা কোণের যোগফল যদি দেখেন, আমি মনে রাখি, একটা হচ্ছে সম্পূরক আর একটা হচ্ছে পূরক। এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি। দেখেন কোনটা সম্পূরক কোনটা পূরক কোণ, এটা একটু বলেন আমাকে সবাই। এখানে আমরা গুলিয়ে ফেলি যে এইটা, মানে সমস্যাটা হচ্ছে যে 90 আর 180 ডিগ্রি, এটাই তো। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন একটাকে বলা হয় পূরক কোণ, আর দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় এটাকে বলা হয় সম্পূরক কোণ। এখন আসেন যে এইটা আমরা কিভাবে মনে রাখবো। এইটা দেখেন, পূরক কোণ মানে কি, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। সম্পূরক কোণ মানে কি, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। আমি কিভাবে মনে রাখি, দেখেন পূরক লিখতে মোটামুটি কয়টা, 1 2 3 4টে অক্ষর লাগছে। আর সম্পূরক লিখতে কয়টা, 1 2 3 4 5 6টা। পূরক লিখতে 4টে অক্ষর লাগে, এই জন্য পূরকটা ছোট। আমি এইভাবে মনে রাখছি, কারণ সম্পূরক আর পূরকে কখন সমস্যা হয় যে কোনটা 90 ডিগ্রি হবে কোনটা 180 ডিগ্রি হবে। আমি এইভাবে মনে রাখছি, পূরক লিখতে কি অক্ষর কম লাগে, এই জন্য পূরক হচ্ছে ছোট, 90 ডিগ্রিটা হবে পূরক কোণ। আর সম্পূরক কি, সম্পূরক লিখতে বেশি অক্ষর লাগে, এই জন্য সম্পূরক বড়, 180 ডিগ্রি। এইভাবে এই টেকনিক কিন্তু মনে রাখতে পারেন, কারণ পরীক্ষার হলে কি বল হয় যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রিটা পূরক কোণ নাকি সম্পূরক কোণ, আমরা কিন্তু এইটাই বলে যাই। আমি কিন্তু এইভাবে মনে রাখছি, পূরক লিখতে অক্ষর কম লাগে,
এজন্য পূরকটা ছোট, মানে 90 ডিগ্রি। আর সম্পূরক লিখতে অক্ষর বেশি লাগে, এজন্য সম্পূরকটা হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। টোটালি কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কিন্তু এইভাবে মনে রাখছি, আপনি আপনার মতো করে মানে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দুইটা কোণের যোগফল কত ডিগ্রি, 90 ডিগ্রি হলে ওইটা হচ্ছে কি পূরক কোণ। আর দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা সম্পূরক কোণ। চিত্রটা যদি একটু দেখি যে সম্পূরক আর পূরক কোণের চিত্রটা কিরকম হয়, এরকম। এই যে এখানে মনে করেন দুইটা কোণ আছে, এইটা ধরেন একটা কোণ, এইটা ধরেন, এইটা ধরলাম আমরা 35, আর এটা ধরলাম 55। তার মানে এই দুইটা কোণের যোগফল কত, এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণকে একটার অপরটার কি বলা হবে, পূরক কোণ। একটাকে অপরটার পূরক কোণ বলা হবে। আবার সেম ভাবে দুইটা কোণের যোগফল মনে করেন এটা এরকম আছে, আরেকটা কোণ মনে করেন এটা আছে, এটা ধরলাম আমরা কত ডিগ্রি, এটা ধরলাম আমরা 40 ডিগ্রি, আর এইদিকে আমরা ওকে 40 আর কত 150 ডিগ্রি ধরলাম। মানে জাস্ট আমরা আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এই দুইটা কোণের যোগফল কত দেখেন তো, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই দুইটা কোণ যোগফল কিন্তু 180 ডিগ্রি হলে এরা হবে সম্পূরক। তাহলে আমরা কি পেলাম, যে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক এটা ছোট, আর সম্পূরক কোণটা দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়। এটা ক্লিয়ার কিনা? আচ্ছা যাই হোক, কত হয়ে যাচ্ছে, ও 190 হয়ে যাচ্ছে। আচ্ছা ধরেন এখানে এটা আমরা 30 করে দিলাম, এটা আমরা 30 করে দিলাম, এটা সমস্যা নেই, ঠিক আছে। এটা আমরা 30, 150 আর 30 180, ঠিক আছে। মানে 180 হলে, আর এটা কত হচ্ছে 90, ওকে, এটা কোনো সমস্যা নেই। এখন আমরা যদি পরীক্ষার হলে আসি, যে কি আসে পরীক্ষার হলে কি আসে, এখানে দেখেন একটা প্রশ্ন আছে যে দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ, দুইটা কোণের যোগফল সমষ্টি মানে দুই সমকোণ মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি যদি হয়, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, কখন সম্পূরক হবে নাকি পূরক হবে? দেখেন তো 180 ডিগ্রি বড়টা কিন্তু, 90 কিন্তু ছোটটা, তার মানে সম্পূরক। এই যেটা এখন কিন্তু তার ভুল হওয়ার কথা না, যে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন এটা কি ডিগ্রি হয়ে যাবে, সম্পূরক কোণ হয়ে যাবে। আর সেম ভাবে পরের প্রশ্নটা কি আছে, 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত। এরকম যদি আসে যে 55 ডিগ্রি কোণের পূরক কোণ, ওই যে পূরক কোণ যদি চায় যে এত ডিগ্রি কোণের পূরক কোণ কত, পূরক মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। পূরক মানে 90, তাই তো, পূরক মানে আমরা বুঝেছি কিন্তু 90 ডিগ্রি। তো 55 ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে বলছে, তো 90 ডিগ্রি থেকে যত ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে বলবে এটা বিয়োগ করতে হবে। তো এটা বিয়োগ করলে কত ডিগ্রি, 35 ডিগ্রি। তার মানে 90 মানে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, 35 ডিগ্রি। এখন যদি এখানে এটা না বলে পরীক্ষা হলে কিন্তু এটা বলতে পারতো যে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, এটার পূরক কোণ কত, এটার পূরক কোণ কত দেখি এটা বলেন, 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, এগুলো আর ভুল হবে না। 40 ডিগ্রি কোণের পূরক কোণটা কত হবে, এটা থেকে কে কে পারেন? পূরক আর সম্পূরক জিনিসটা মনে রাখলে কিন্তু হয়ে যায়। আমি বলছিলাম ওই যে পূরক লিখতে মানে অক্ষর কম লাগে এজন্য এটা 90 ডিগ্রি, আর সম্পূরক লিখতে অক্ষর বেশি লাগে এজন্য এটা কি 180 ডিগ্রি। এই দুইটা মনে রাখতে পারলে কিন্তু হয়ে যাবে। এই যে আলী আশরাফ কিন্তু অ্যান্সার দিয়ে বলছেন, আলমগীর হোসেন বলছেন 50 ডিগ্রি। তার মানে এরা কিন্তু সাবরিনা মমতাজ বলছেন 50 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ সবাই কিন্তু 50 ডিগ্রি, মানে তাসলিমা আক্তার বলছেন 50 ডিগ্রি। তার মানে মোটামুটি সবাই কিন্তু বুঝে গেছে যে এটা পূরক কোণ মানে কি। পূরক কোণ চাইলেই 90 ডিগ্রি থেকে বিয়োগ করবেন, সহজ চিন্তা এটা। পূরক কোণ বলছে যে এত ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি থেকে বিয়োগ। আমি যদি বলি এটা না বলে যদি এটা বলতাম যে 1 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 1 ডিগ্রি কোণের পূরক কোণ, এটার পূরক কোণ কত, তাহলে কি হবে, আসতেই পারে পরীক্ষার হলে যে 1 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে 90 মাইনাস এক্স, এটাই কিন্তু হবে। 1 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটা, 90 মাইনাস এক্স, এটাই কিন্তু পূরক। তার মানে আমরা পূরক কোণ বললেই 90 থেকে মাইনাস। ক্লিয়ার? নেক্সটে যদি আমরা চলে যাই 14 নম্বর, এই যে সম্পূরক এসেছে। সম্পূরক মানে কত ডিগ্রি, আমরা যে টেকনিকটা বলছিলাম সম্পূরক মানে 180। সম্পূরক বললেই 180 চিন্তা করতে হবে, সম্পূরক বললেই 180। তো সম্পূরক 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তার মানে সম্পূরক কোণ চাইছে কার থেকে বিয়োগ করতে হবে, 180 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 180 থেকে 125 বিয়োগ করে দেখেন কত হয়, 180 থেকে 125 যদি বিয়োগ করেন কত হয়, 5 55 ডিগ্রি। তার মানে পূরক আর সম্পূরকের মধ্যে পার্থক্যটা কি, পূরক বললে 90 ডিগ্রি থেকে বিয়োগ,
সম্পূরক বললেই 180 ডিগ্রি থেকে বিয়োগ। এই ধরনের কিন্তু অসংখ্য প্রশ্ন আসছে, সবগুলো তো আসলে করার দরকার নেই। এখানে 125 না বলে যদি বলতো 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, পরীক্ষার হলে আপনাকে যদি এক্সামিনার বলা হয় বা প্রশ্ন যদি আপনাকে দেওয়া হয় আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখন কিছু কিছু স্টুডেন্ট আছে ভাইয়া হুবহু আসবে কিনা, না হুবহু আসে না, এগুলো হুবহু আসার দরকার কি বলেন? এটি বেসিকটা যদি আপনার বোঝা থাকে হুবহু তো বলার কোনো প্রশ্ন আসে না, বা হুবহু আসবে কিনা বা হুবহু এটা হবে কিনা, এটা কি হুবহু দরকার আছে বলেন? এটা আপনি বুঝে গেছেন যে সম্পূরক জিনিসটা কি, পূরক জিনিসটা কি। একটু আগে আমরা কি কি বলছি, যে সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, স্থূল কোণ, সবকিছু কিন্তু শিখে বলছি না, ওইখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো। সেম ভাবে সম্পূরক এবং পূরক কোণ থেকে আশা করি যে কোনো প্রশ্ন আসলে আপনারা এখন পারবেন। এখন বলেন কে কে পারবেন না? সম্পূরক আর পূরক কোণ থেকে প্রশ্ন আসলে কে কে পারবেন, একটু দিকে হাত তোলেন। হ্যাঁ একটু হাত তোলেন, স্টুডেন্ট ভালো আছে এরা হাত তোলে। নেটের অবস্থা খুব খারাপ। এই সবাই কিন্তু বলছেন 180 মাইনাস 150, তার মানে 30 ডিগ্রি বলতে বলে ফেলছেন, কারণ সম্পূরক আছে। সম্পূরক থাকলে আমরা কত থেকে বিয়োগ করবো, 180 থেকে বিয়োগ করবো। সম্পূরক থাকলে আমরা 180 থেকে বিয়োগ করে ফেলবো। 15 নম্বর, এই যে বিপ্রতীপ কোণগুলা, এখানে একটা টেকনিক শিখিয়ে দিই। বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান। যদি বলে যে এই যে 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের মান কত, তাহলে বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান, মানে বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান হয়, তার মানে 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ 37 ডিগ্রি হবে। যদি বলা হয় যে এই যে 127 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত হবে, 127 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ 127 ডিগ্রি হবে। যদি বলে 53 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত হবে, এই সহজ বিষয়, 53 ডিগ্রি হবে। যদি বলে 143 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত হবে, 143 ডিগ্রি হবে। মানে বিপরীত কোণ যা বলবে, যার বিপরীত কোণ বের করতে বলবে, এরা পরস্পর সমান। সহজ বিষয়, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষার হলে দিয়ে দেয় যে স্টুডেন্টদের কনফিউশনে ফেলানোর জন্য, যে 37 ডিগ্রি কোণের কি বলছে যে বিপরীত কোণ কত, বিপরীত কোণগুলো পরস্পর সমান। কিভাবে সমান হয়, এখানে যে আমরা যদি বলি কার বিপরীত, মনে করেন এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা এই কোণ, এটা বি কোণ, এ আর বি পরস্পর বিপরীত কোণ। আবার এখানে সি ধরেন, এটা ডি ধরেন, ডি আর সি, সি আর ডি পরস্পর বিপরীত কোণ। এখানে এ কোণ সমান সমান হবে বি কোণ, আবার সি কোণ সমান, এই যে গেলে কোণ চিহ্ন আবার দেয়নি, এটি নিয়ে আবার ভুল ধরবেন ওনাকে, সি কোণ সমান ডি কোণ। এখন এ কোণের মান কত, এ কোণের মান যদি ধরেন আপনি 40 ডিগ্রি, আবার এটার মানও তাহলে 40 ডিগ্রি হয়ে যাবে। আবার এটার মান যদি ধরেন 140 ডিগ্রি, এটার মানও হয়ে যাবে 140 ডিগ্রি। মানে পরস্পর সমান হবে, সি আর ডি সমান এ আর বি পরস্পর সমান, এরা পরস্পর বিপরীত কোণ। ওকে, এটা কিন্তু ক্লিয়ার, এগুলা কিন্তু নিজে নিজে পারার কথা। এই যে চলে আসছে, দেখি এখানে বলা আছে 253 ডিগ্রি কোণকে বলা হয় কি কোণ, দেখি কে কে পারেন। এটা কিন্তু পরীক্ষায় আসছে, প্রাইমারিতে আসছে। এটা দেখি 16 নম্বরটা হঠাৎ করে এখানে কেন চলে আসলো জানি না, তবে এটা প্রাইমারি বা অন্যান্য চাকরির পরীক্ষা আসছে অনেকবার। 253 ডিগ্রি কোণটাকে কি কোণ বলা হয়? মনি বলছেন না, কে উনি? হ্যাঁ তানিয়া সুলতানা, তানিয়া সুলতানা তানিয়া বলছেন যে আমি সবার আগে অ্যান্সার দেই, আলহামদুলিল্লাহ, দোয়া হইলো আপনার জন্য, সমস্যা নেই। আবার একজনে কিন্তু এখানে দেখেন, এই যে কিছু কিছু স্টুডেন্ট আছে এদেরকে কি বলবো, হাসির ইমোজি দিছে। আরে ভাই সবাই চেষ্টা করতেছে, জব আসলেও কার হবে এটা কেউ কিন্তু বলতে পারবে না, জবটা আসলেও কার হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। বাট সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে, যার যার পজিশন থেকে সবাই চেষ্টা করে যাচ্ছে। অনেকে এসে দেখি যে হাহা রেক দেন, এক মানে আরেকজনের পোস্টে হাহা রেক দেন, এটা জানতে চাইছে। মানে কিছু কিছু আছে সহজ একটা প্রশ্ন আমার কাছে কেউ জানতে চায়, অনেক স্টুডেন্ট এসে হাহা রেক দেন, এগুলো কি ঠিক বলেন? হ্যাঁ বুড়োকুন, এই যে সাইমন জাহান রুমা আমার মনের কথাটা বলে দিচ্ছেন, উনি বলছেন যে বুড়াকুন, হ্যাঁ এটা বুড়াকুন। 180 থেকে আশির বড়, 180 পরে গেলে এটা বুড়াকুন। বুড়া মানে কি, প্রবৃদ্ধ মানে বৃদ্ধ। 180 পরে চলে গেছেন, এটা দেখেন 180 থেকে বড়, তার মানে এটা কি, উনি বলছেন যে বুড়াকুন। হ্যাঁ বুড়াকুন তো মনে রাখতে পারেন, এটা বুড়াকুন। বুড়া মানে কি, বৃদ্ধ। বৃদ্ধ কার সাথে যায়, যে প্রবৃদ্ধর সাথে, তাই মানে এটা হচ্ছে কি
প্রবৃদ্ধি কোণ 180 ডিগ্রি থেকে ছোট বড়, কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। নেক্সট, এই জিনিসটা আমরা একটু বুঝবো। হ্যাঁ, কোন ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডক, 3টা কোণের দ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? এইটা এখানে আমরা প্রত্যেকটা পরিকেন্দ্র, বরকেন্দ্র, অন্তকেন্দ্র তিনটাই আমরা বোঝার একটু চেষ্টা করবো। হ্যাঁ, তিনটা একবারে শিখে রাখলে আমাদের জন্য সুবিধা। এখানে প্রথমে যদি আসি যে আমরা অন্তকেন্দ্র যেটা, ওইটা দেখেন ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে। একটা ত্রিভুজ আমরা ড্র করে ফেললাম, নিজেদের মতো করে ড্র করেন সবাই, সমস্যা নেই। এইটা এখন এই যে 3টা কোণ আছে, মনে করুন এ একটা কোণ, বি একটা কোণ, আর সি একটা কোণ। এই 3টা কোণের দ্বিখণ্ডক গুলো, 3টা কোণকে মানে এই কোণটাকে, বি কোণটাকে সমান 2 ভাগে ভাগ করলাম, সেম ভাবে এ কোণটাকে সমান 2 ভাগে ভাগ করলাম, আবার সি কোণটাকে সমান 2 ভাগে ভাগ করলাম। এরা যে বিন্দুতে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করলো, এরা কাদের? 3টা কোণের কি, 3টা কোণকে সমান 2 ভাগে, এ কোণটাকে সমান 2 ভাগে ভাগ করলাম, সে এখানে আসলো, বি কোণটাকে সমান 2 ভাগে ভাগ করলাম, এখানে আসলো, আর সি কোণটাকে সমান 2 ভাগে। দেখেন কোণটাকে কিন্তু সমান 2 ভাগে ভাগ করছি। কিরকম? এই কোণটার পরিমাণ মনে করেন যে 90 ডিগ্রি ছিল, মনে করেন 90 ডিগ্রি, আমি জানি না কত ডিগ্রি, তাহলে এই দিকে 45 ডিগ্রি, এই দিকে 45 ডিগ্রি, মানে সমান 2 ভাগে ভাগ করছি কোণটাকে। সেম ভাবে এটাকে সমান 2 ভাগে ভাগ করছি, এটাকে সমান 2 ভাগে ভাগ করছি। হ্যাঁ, ভাগ করার পর যে কোণটা হচ্ছে, যে মানে যেখানে ছেদ করছে, এটা হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে অন্তকেন্দ্র। দেখেন, তার মানে কোন ত্রিভুজের 3টা কোণ কে সমান 3 ভাগে ভাগ করলে যে বিন্দুতে ছেদ করবে এরা হচ্ছে অন্তকেন্দ্র। মনে রাখবেন, ভিতরের কেন্দ্র এইভাবে মনে রাখেন, অন্ত, কোন 3টার সমদ্বিখণ্ডক হচ্ছে অন্তকেন্দ্র। এরপরে আছে কি, এরপর আমরা কোনটা করব? পরিকেন্দ্র। পরিকেন্দ্র আছে, পরিকেন্দ্র পরে আছে বরকেন্দ্র। বলেন তো দেখি পরিকেন্দ্র কোনটা আর বরকেন্দ্র কোনটা, দেখি কে কে পারেন। দেখি পরিকেন্দ্র আর বরকেন্দ্র কোনটা, কে কে পারেন, এটা এটা একটু অ্যান্সারটা করেন যে পরিকেন্দ্র কোনটা হবে, বরকেন্দ্র কোনটা হবে। পরিকেন্দ্রটা যদি আমি একটু বুঝিয়ে দিই, আর কিন্তু ভুল হওয়ার কথা না, কোনটা আমরা গেল, মনে করেন আবার 3টা ত্রিভুজের, 3টা ত্রিভুজের বাহুগুলোর, 3টা ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে। 3টা ত্রিভুজের এই যে বাহু, এই বাহুটার মনে করেন এইখানে যদি একটু লম্ব অঙ্কন করি, মনে করেন এখানে বাহুটার উপরে লম্ব অঙ্কন করলাম। বাহুটার উপর লম্ব অঙ্কন করা মানে কি, এইদিকে 90 ডিগ্রি হবে, এইদিকেও কিন্তু 90 ডিগ্রি হবে। সেম ভাবে এই যে এটা এ বি সি দিলাম, এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক, মানে এসি বাহুটাকে মানে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করলে এটা হলো। আবার সেম ভাবে এখান থেকে কার উপরে, বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম। সেম ভাবে এখান থেকে আবার এসি বাহুর উপরে লম্ব অঙ্কন করলাম। এই যে 3টা বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে এর হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র, 3টা বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে। দেখেন ওইটা ছিল কোণের, 3টা কোণের কি, 3টা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে, এটা অন্তকেন্দ্র। আর পরিকেন্দ্র হচ্ছে কি 3টা বাহুর লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক কি, এই বাহুর উপর লম্ব অঙ্কন করছি, এবি বাহুর উপর লম্ব অঙ্কন করছি, মনে করেন এটা, তাহলে এই দিকেও 90 ডিগ্রি থাকবে, এই দিকেও 90 ডিগ্রি। আবার কি বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করছি, এই দিকেও 90 ডিগ্রি থাকবে, এই দিকেও 90 ডিগ্রি। আবার এই বাহুর উপরে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করছি, এই দিকেও 90 ডিগ্রি, এই দিকেও 90 ডিগ্রি। এরা যে বিন্দুতে ছেদ করবে এটাই হচ্ছে কি পরিকেন্দ্র। এটা ক্লিয়ার? দেখেন পরিকেন্দ্র। আর বরকেন্দ্র যদি আমরা চলে আসি, যে বরকেন্দ্রটা এই যে ত্রিভুজ আমরা ড্র করলাম, ঠিক আছে, 3টা বাহুর মধ্যবিন্দু, 3টা বাহুর মধ্যবিন্দু যে বিন্দুতে মিলিত হবে, যেমন এই এ বি সি, মনে করেন এই বাহুর মধ্যবিন্দু এটা, বিসি বাহুর মধ্যবিন্দু, আবার হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু এটা, আবার এবি বাহুর মধ্যবিন্দু এটা, ঠিক আছে। এই 3টা বাহুর মধ্যবিন্দু এই যে এখান থেকে যদি ড্র করি, এখানে ড্র করলাম, এখান থেকে ড্র করলাম, এই যে বিন্দুতে মিলিত হলো এটা হচ্ছে বরকেন্দ্র। মনে থাকবে কিনা এটা বলেন, মনে থাকবে কিনা? এই 3টা জানলেই হবে, আর জানতে হবে না। মনে থাকবে কিনা? এই 3টা জিনিস মনে রাখবেন, এই 3টা জিনিস মনে রাখবেন। প্রথমে বলছিলাম অন্তকেন্দ্র মানে কোণগুলার সমদ্বিখণ্ডক, এরপর পরিকেন্দ্রক বাহুগুলার লম্ব দ্বিখণ্ডক, আর বরকেন্দ্র হচ্ছে কি
বাহুগুলোর মধ্যবিন্দু যে বিন্দুতে মিলিত হবে, তিনটা বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, এটা ক্লিয়ার। এখন কিন্তু এগুলো নিয়ে আর প্রশ্ন আমার মনে হয় যে থাকবে না আপনাদের। এরপর আসি, একটা ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে ত্রিভুজদ্বয় কি হবে? একটা ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে। এখন সর্বসম হবে না, আমি সর্বসম নিয়ে আলোচনা করব। একটা ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে ত্রিভুজটা হয়ে যাবে কি সদৃশকোণী, মানে পরস্পর তিনটা কোণ সমান হলে। মনে করেন এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই কোণ এই কোণ এই কোণ, আর একটা সেম একটা ত্রিভুজ এইখানে অঙ্কন করে ফেললাম। তিনটা কোণ যদি পরস্পর সমান হয়, যেমন এই কোণের মান যা হবে এই কোণের মানও তাই হতে হবে, এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে, আর এই কোণের মান এই কোণের মান যদি সেম হয়ে যায় তখন এটাকে বলা হবে সদৃশকোণী। সর্বসম নয়, সর্বসম নিয়ে আমি আলোচনা করব এখনই। সর্বসম নিয়ে খুব সুন্দর একটা টেকনিক দিব, সর্বসম নিয়ে, ওইটা মনে থাকবে আপনার। হ্যাঁ, সর্বসম নিয়ে প্রশ্ন আসে, পোলাইবান কিন্তু পারে না। আমরা সর্বসম নিয়ে যদি আসি, এইটাকে পড়ে নিই। তিনটি ত্রিভুজের তিন বাহুকে চক্রাকার বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। উৎপন্ন বহিষ্ঠ তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। এরকম একটা সমবাহু ত্রিভুজ যদি আপনি অঙ্কনই করে ফেলেন, মনে করেন এই বাহুটাকে এদিকে বর্ধিত করলাম, সমবাহু ত্রিভুজ যেহেতু বোঝার সুবিধার্থে, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখন এই বাহুটাকে যদি এইদিকে বর্ধিত করি, দেখেন এইদিকে 120 ডিগ্রি হয়। আবার এই বাহুটাকে যদি এইদিকে বর্ধিত করি 120 ডিগ্রি হয়। আবার এই বাহুটাকে চক্রাকার বর্ধিত করলাম না, এইটা এইটা এইটা, আবার এই বাহুটাকে যদি বর্ধিত করি এখানেও কিন্তু 120 ডিগ্রি হয়। তো তিনটা মিলে কত? 120, 120, এখানে 120, টোটাল কিন্তু 360 ডিগ্রি। এই জন্য বলছে এটা যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। পরের প্রশ্ন চলে যাব, 20 নম্বর। এখানে বলছে একটা ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে এত এত, তাহলে তৃতীয় কোণটির মান কত? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? আমরা ধরে নিলাম সাপোজ এটা আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা ধরে নিলাম যে এই কোণটা 80 ডিগ্রি দেওয়া আছে, মনে করেন যে কোণটা এটা 60 ডিগ্রি। এখন বলতেছে এই কোণটার মান কত? দুইটা কোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এখন এই দুইটা কোণের যোগফল কত হয়ে গেছে? 80 আর 60, 140। তাহলে এইখান থেকে দেখেন দুইটা কোণের, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। এইখান থেকে দুইটা কোণের যোগফল কত? 80 আর 60, 140 ডিগ্রি বাদ দেন, থাকতেছে 40 ডিগ্রি। তার মানে এই কোণটার মান কত ডিগ্রি? 40 ডিগ্রি। আপনি কিন্তু বের করে নিতে পারেন, যদি দুইটা কোণের যোগফল দেওয়া আছে 3 নম্বর কোণটা বের করতে হবে। তাহলে তিন কোণের যোগফল যেহেতু আমরা জানি 180 ডিগ্রি, ওইখান থেকে দুই কোণের যোগফল বাদ দেন, যা থাকবে ওইটা 3 নম্বর কোণের যোগফল। সবাই কিন্তু পারতেছেন, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস বোঝানোর জন্য হয়েছে, একটি ত্রিভুজ আঁকা তখনই সম্ভব যখন ত্রিভুজটি দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু অপেক্ষা বড় হতে হবে। কিরকম? আমরা পরের প্রশ্নে যে ওইটা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হতে হবে। এটা আমি যদি বলি 3, 4, 5, এটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা? এই তিনটা বাহু দেওয়া আছে, এরকম আসবে পরীক্ষা যে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা। আমরা চিন্তা করবো যে কোনো দুই বাহু নেব, সমান এই দুইটা যোগ করলাম 4 সমান 7 হয়ে যাচ্ছে। এটা কি? যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু, এটা কিন্তু 5 এর চেয়ে বড়, এটার ক্ষেত্রে হলো। কিন্তু আমরা 4 আর 5 যোগ করবো 9, এটা 3 এর চেয়ে বড়। 4 আর 5 যোগ করেন যা 9, বাহু বাদ থাকে কোনটা? এটা চেয়ে বড়। আর 5 আর 3 যোগ করেন, 5 আর 3 যোগ করেন 8, 5 আর 3 যা 5 থেকে বড়। তার মানে এই প্রত্যেকটা ক্ষেত্রে চেক করে কিন্তু দেখলাম যে যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহুর থেকে বড় হচ্ছে। এখানে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু 3, 4, 5 ত্রিভুজ আঁকা সম্ভব, আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, কিন্তু আপনাকে যদি এইভাবে দেওয়া থাকে যে 3, 2, 1 এটা দেওয়া আছে, এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা এরকম দেওয়া আছে। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে যদি চিন্তা করি এই দুইটার যোগফল, দেখেন 3 আর 2 এর যোগফল হচ্ছে 5, যা একের থেকে বড়, এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। কিন্তু আমাদের তিনটা চেক করতে হবে। এই দুইটা যোগফল দেখেন তো, 2 আর 1 এর যোগফল 3। দেখেন এই দুইটা বাহু যোগ করছি, যা দেখলাম এই বাহুর সমান, সমান তো হওয়া যাবে না। এই 3 নম্বর বাহুর চেয়ে এই দুইটা বাহু যোগ করার পর যে বাহুটা আছে এটা বাকি বাহুটার চেয়ে বড় হতে হবে, সমান হয়ে গেছে। তার মানে এই বাহু এই বাহু এই দুইটা বাহুর যোগফল সমান হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। তো এটা আবার যদি এরকমও যদি হতো যে 2, 2, 1, এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা দেখেন তো। এই 2 এ 2 যোগ করলে 2, 2 যোগ করলে হচ্ছে 4, এটা থেকে বড়, ওকে ত্রিভুজ আমরা মনে করতেছি যে অঙ্কন করা যাবে। কিন্তু পরেরটা যখন চেক করবেন, এই দুইটার যোগফল কত? 2 আর 1 এর যোগফল 3, এটা থেকে কিন্তু বড়, তাও কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায়। আবার এই দুইটার যোগফল দেখেন এটা থেকে বড়, তাও কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায়। আপনাকে দেখতে হবে যে তিনটা বাহুর যোগফল যে কোনো দুইটা বাহু নিয়ে অপর একটা বাহুর থেকে বড় হয় কিনা, এরকম করে 3বার টেস্ট করতে হবে। ঠিক আছে, এই যে এটা আপনারা করবেন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব।
হ্যাঁ, তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, 3 নম্বর যে কোনো বাহু। এইটা বলা আছে যে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, আপনারা এটা করবেন, এটা করবেন 22 নম্বর প্রশ্নটা। 22 নম্বর প্রশ্নটা একটু সমাধান করে দেখবেন। তাহমিনা খাতুন বলছেন যে 3, 4, 5। এটা কিন্তু মুখস্থ কোনো কিছু না। হ্যাঁ, 22 নম্বর এটা দেখেন যে আমরা কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করতে পারি। এখানে দেখেন এই দুইটার যোগফল দেখেন, 2 আর 5 যোগ করলাম 7 হইতাছে, যা 3 নম্বর বাহুর থেকে ছোট হয়ে গেছে না? এটা কিন্তু হবে না, কারণ 3 নম্বর বাহুর থেকে বড় হতে হবে, তার মানে এটা প্রথম ক্ষেত্রে শেষ। এই দুইটা দেখেন 5 আর 4 এর যোগফল হইতেছে 9, এই দুইটার যোগফল 9, 3 নম্বর বাহু 9, সমান সমান হয়ে গেছে। সমান সমান হইলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এখন আমাদের বাদ আছে কোনটা? সি নম্বরটা। সি নম্বরের ক্ষেত্রে যদি চিন্তা করি, এই দুইটার যোগফল দেখেন 3 আর 4 এর যোগফল 7, যা 5 এর থেকে বড়, 5 থেকে বড় না, এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে। আবার 4 আর 5 যোগ করেন, 4 আর 5 যোগ করেন, যা হচ্ছে 9, কারণ যা 3 এর থেকে বড়, এই দুইটা যোগ করছি 3 এর থেকে বড়, ত্রিভুজ আঁকা যায়। আবার 5 আর 3 এ যোগ করেন, 5 যোগ 3 সমান হচ্ছে 8, তাহলে বাধা ছিল কত? 5, 3 যোগ করার ফলে 4, এটা কিন্তু 4 এর থেকে বড়, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ আঁকা যায়। তার মানে এই যে এরকম 3বার টেস্ট করতে হবে। অপশন সি এর জন্য দেখলাম যে 3 ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, একমাত্র অপশন সি এর জন্য, আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব না। 4 নম্বর অপশন তো এমনিতেই বাজে, সকল ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না, সম্ভব না, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? এগুলো কিন্তু আমরা আগে মুখস্থ করতাম যে একটি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত ভর্তি করলো, যেখানে এ কোণ সমান 45 ডিগ্রি, বি কোণ সমান 60 ডিগ্রি, এসিডি কত। এটা যদি আমরা একটা চিন্তা করি, একটা ত্রিভুজ অঙ্কন করে এই ধরনের অঙ্ক করতে হয় তাহলে সুবিধা হয়। ত্রিভুজটা যেরকমই হোক ওর সমস্যা নেই, এটা হাসাহাসি করার কিছু নাই। একটা ত্রিভুজ মনে করেন আমরা অঙ্কন করে ফেললাম, এরকম একটা ত্রিভুজ আমরা ড্র করলাম, দেখা যায় কিনা বলবেন যে এবিসি একটি ত্রিভুজ। ওকে, বিসি বাহুকে, ওকে, এটা এ, এটা বি, এটা সি, একটা ত্রিভুজ। আমাদের বলা হইতেছে এ কোণটার মান, এটার মান হচ্ছে 45 ডিগ্রি, ভালো কথা, 45 ডিগ্রি দিয়ে দিলাম। আর বি কোণ যেটা, এটার মান বলতেছে, এটার মান কত ডিগ্রি বলতেছে? 60 ডিগ্রি। ওকে, ভালো কথা। আমাদের বলতেছে এই যে বিসি যে বাহু, বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, এই বিসি বাহুটাকে এটাকে বর্ধিত করলাম, এটার নাম দিচ্ছে ডি, বিসি বাহুটাকে ডি পর্যন্ত ভর্তি করে এটাকে ডি পর্যন্ত নাম দিল। আমাদের বলতেছে যে এই কোণটার মান কত, এখানে আমরা এক্স দিয়ে দিলাম, এসিডি, এসিডি এটার মান কত। এটা আমরা দুইটা সিস্টেমে বের করতে পারি। প্রথম সিস্টেমটা হচ্ছে যে আমরা বলতে পারি যে আমরা জানি এখানে ত্রিভুজের কয়টা কোণ? 3টা কোণ। ভিতরের দিকে কয়টা কোণ? 3টা কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা দিয়ে 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। এখন 45 আর 60 কত ডিগ্রি হয় দেখেন তো? 45 আর 60 105 ডিগ্রি। তাহলে 3 কোণের যোগফল এবিসি, 3টা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, সেখান থেকে 2 কোণের যোগফল এ আর বি এর যোগফল কত হইতেছে? 105 ডিগ্রি। যদি বাদ দিয়ে দিই, দেখেন 5 আছে 10 হবে, 5 হলে হাতে থাকে কত? 1। কই 5 আছে, সরি, আমরা বাদ দিতেছি, হাতে 1 আছে, 5 আছে, 5 হবে, 5 হলে হাতে 1, তাহলে এখানে কত? 1, 75 ডিগ্রি। তার মানে আমরা সি কোণটা দেখলাম, এই যে সি কোণ, এটা কিন্তু হইতেছে 75 ডিগ্রি। এখন দেখেন এই যে সম্পন্ন কোণ যেটা, এইটার মান কিন্তু 180 ডিগ্রি, আবার এই টোটালটার মান 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে ভিতরের টুকের মান হইতেছে কত? 75 ডিগ্রি। তাহলে এই টোটালটার মান যদি 180 ডিগ্রি হয়, আর এই ভিতরের টুকুর মান যদি 75 ডিগ্রি হয়ে যায়, বাইরের টুকুর মান কত? এটা আমাদের চাইছে, বাইরের টুকুর মান কত। তাহলে এই সম্পন্নটার মান 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু 105 ডিগ্রি হচ্ছে। কত ডিগ্রি হচ্ছে? 105। ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে দেখেন এই কোণের যোগফল দেখলাম, আমরা দেখলাম এই দুইটা কোণের যোগফল 105 ডিগ্রি, আবার এক্স কোণের মান যেটা, এইটার মানও কিন্তু 105 ডিগ্রি বের হয়ে গেল। তো তার মানে আমরা এত কিছু করে বের করার দরকার আছে? আমি সরাসরি বলে দিতে পারতাম যে এইখানে আমরা যে কোণটা বের করবো, আমরা যদি আরেকবার এটা ড্র করি তাহলে সুবিধা হবে সবচেয়ে বোঝাতে, যে আমাদের তো এত কিছু করার দরকার নেই। এটা ছিল কয় ডিগ্রি? 1 কোণ 45। এটা ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাদের বের করতে বলছে এটা, এটাকে এ বি সি ডি। এটা বের করার সহজ টেকনিক হচ্ছে, এটা বহিস্থ কোণ না? ত্রিভুজের যে কোনো বাহুকে মানে বহিস্থ কোণ, যে কোনো একটা বহিস্থ মানে বাইরের কোণ, দেখেন এটা ত্রিভুজ, ত্রিভুজের বাইরের কোণের পরিমাণ হবে এর বিপরীতে যে দুইটা কোণ থাকবে, এই কোণ বাদে এটার সাথে যে কোণ থাকবে ওই দুইটা, এই কোণ সাথে, যে এটা আমরা ধরছি না সি কোণ, এটা বহিস্থ কোণ না? এই কোণটার মান হবে এর বিপরীত পাশে, মানে এর বিপরীতে, এই কোণের সাথে যে কোণ, এই কোণ বাদে বিপরীত পাশে যে দুইটা কোণ থাকবে, এই দুইটা কোণের যোগফলের সমান হবে এটা। তাহলে 45 আর 60,
এই দুইটার যোগফল, এই কোণের মান কত হবে? 105, কারণ এ আর বি কোণের যোগফলের সমান হবে। তার মানে যে কোণটা বের করতেছি আমরা, এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে এর বিপরীত দুইটা অন্তঃস্থ, এটা ভিতরের অন্তরস্থ কোণের যোগফলের সমান। এটা যদি বুঝে থাকেন, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি এখন, দেখি পারেন কিনা। এরকম আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে করলাম। মনে করেন যে এই কোণের মান দিলাম 40 ডিগ্রি, এই কোণের মান দিলাম 50 ডিগ্রি। হ্যাঁ, এখন আমরা বলতেছি যে এই কোণটার মান কত। তাহলে দেখি কে কে পারেন। সরাসরি কিন্তু আমি বলে ফেলছি, এটার নাম 40, এটা 50, এই কোণের মান কত, এই এক্স কোণটার মান কত, দেখি কে কে পারেন। 40, 50, তাহলে এই কোণটার মান কত হবে? আমরা কিন্তু এত কিছু করবো না, আমরা সরাসরি কিন্তু বলে দিতে পারি। দেখেন যে কোন এইগুলো ক্লিয়ার কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, বাট পরীক্ষায় এগুলো আসে। 90 ডিগ্রি সবাই পারছেন। যাক, মোটামুটি সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এটা মনে রাখেন, জাস্ট √3/4 স্কয়ার। এটা কিভাবে আসছে এটা ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু অনেক সময় প্রয়োজন, এখন দেব না। যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। এখন পরের অঙ্কটা করবো এই সূত্র দিয়ে। যে কি আছে 25 নম্বর অঙ্কটা, বলা আছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এটা কি হবে, আমরা একটু বলছি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ক্ষেত্রফল হবে কত? √3/4 স্কয়ার। তো বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য না, এটা কার মান দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য এ ধরে নিচ্ছিলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এটা, তার মানে এর পরিবর্তে দেওয়া আছে 2√3। মানে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে দেখেন বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আর এর মান দেওয়া আছে 2√3, 2√3 হচ্ছে এর মান। এখানে বসিয়ে দেন √3 নিচে 4 ইন্টু স্কয়ার, মানে কি এই যে এটা কিন্তু এর মান কিন্তু বসিয়ে দিলাম হোল স্কয়ার। পরের লাইনটা কত হবে দেখেন, যে √3/4 ইন্টু, চিন্তা করে দেখেন, এই 2টাকে স্কয়ার, তাই না, এটার উপরে স্কয়ার, এটা 2টাকে স্কয়ার করলে 4, আর √3 কে স্কয়ার করলে স্কয়ার আর রুটে কাটা গিয়ে শুধু 3, এটা কাটা। তার মানে আলটিমেট কি হচ্ছে 3√3। ক্লিয়ার কিনা দেখেন, 3√3 ক্লিয়ার কিনা, এটা মানে বুঝতে হবে আপনাকে যে এটা ক্লিয়ার কিনা। সবাই একটু শেয়ার করে দেন, যারা পরে আসছেন কাইন্ডলি একটু দ্রুত শেয়ার করে দিবেন। সবাই একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, ক্লিয়ার। তো তার মানে আমরা জ্যামিতির যে ম্যাথ গুলা করাইলাম, প্রত্যেকটা ম্যাথই আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, যারা এতদিন মুখস্থ করতেন বা করতেন, এগুলো বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। এরকম ক্লিয়ার করে যদি পড়েন, পরীক্ষার হলে আপনার জ্যামিতি বিরক্ত লাগবে না, আর পরীক্ষার হলে জ্যামিতি দেখে আপনি অ্যান্সার করতে পারবেন। আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথে আলোচনা করব ক্রমান্বয়ে, ঠিক আছে? কিন্তু আপনাদের অ্যাক্টিভ, মানে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, আলোচনা করতে ভালো লাগে বা রেগুলার ক্লাস করতে ভালো লাগে, বাট আপনাদের অ্যাক্টিভনেস কম। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ক্লাস কিন্তু এই যে মাঝে মাঝে দেখা যায় যে ক্লাস হয় না। কিসের জন্য? যে স্টুডেন্ট থাকে না, ক্লাস করে আমরা কি করব? ভালো লাগে না, সত্যিকার কথা। আর নিবন্ধন পেইড করছে, কিন্তু এখনো বলতেছি, আমরা যারা এখনো ভর্তি হন নাই, এখনো যদি ভর্তি হন 1250 টাকায় ভর্তি হতে পারবেন। আর সাথে প্রাইমারি কিন্তু শর্ট সাজেশন বইটা ফ্রি, নিবন্ধন বইটা কিন্তু ফ্রিতে পাচ্ছেন। আর নিবন্ধন কোর্স করলে খালি যে আপনার নিবন্ধন উপকৃত হবেন এটা কিন্তু না, যে কোনো চাকরির জন্য সিলেবাস কিন্তু সেম। 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির সিলেবাস কিন্তু সেম। এই জন্য বলবো 1250 টাকাতে ভর্তি হলে এখন আপনি বইটা ফ্রিতে পাচ্ছেন। যারা এখনো এনরোল করেন নাই, দ্রুত ভর্তি হয়ে যান, এটা আপনারও সুবিধা আর আমাদের জন্য কিন্তু সুবিধা। তো আজকের মতো আমরা এই পর্যন্ত আলোচনা করব। হ্যাঁ, আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন। আজকে যে 25টা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করলাম, এরপর কিন্তু আমরা ক্রমান্বয়ে যে আলোচনাটা করছি এটা কেমন লাগলো একটু জানাবেন, সবাই একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই যে মোহাম্মদ বিশাল সাগর বলছেন যে অল ক্লিয়ার বস স্যার, ঠিক আছে, এই যে ক্লিয়ার যে হয়ে গেছে এটা কিন্তু অনেক। যে এই যে এ আর রাফিয়া বলছেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। হ্যাঁ, ক্লিয়ার, মানে প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমরা আলোচনা করি। এইভাবে ক্লিয়ার করে যদি পড়েন প্রত্যেকটা ম্যাথ, আমার মনে হয়তো না ম্যাথে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় টেকার টার্ম কাট হচ্ছে ম্যাথ। আপনার কিন্তু হাজার হাজার ম্যাথ করতে হয় না। হ্যাঁ, বুঝতে মানে এইখানে দেখেন 25টা আছে না, দেখলেন তো 25টা, বাট এখানে কিন্তু অসংখ্য ম্যাথ হয়। আপনি জব ম্যাথ বইটা যদি খুলে দেখেন, এই নিয়মগুলো থেকে মিনিমাম 100র মতো ম্যাথ আছে। এগুলা থেকে এই প্রশ্নগুলা, এই যে সম্পূরক কোণ, পূরক কোণ, তারপরে আমরা কি পড়লাম, এই যে বিভিন্ন কোণ,
সরল কোণ, সমকোণ, প্রবৃদ্ধ কোণ, স্থূল কোণ, তারপরে যে পরিকেন্দ্র, বরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, এগুলা নিয়ে কিন্তু মিনিমাম 100-র উপর প্রশ্ন আছে। তার মানে আলটিমেট আমরা দেখতেছি 25টা সলভ করছি, কিন্তু 100টা কিন্তু আমাদের সলভ করা শেষ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার হলে সবাই একটু শেয়ার করে চলে যান। আর অবশ্যই অবশ্যই পেইড বেসে সবাই ভর্তি হয়ে যাবেন যারা আছেন, যাদের মনে করেন যে ম্যাথের বেসিক দুর্বল বা কোনো বেসিক দুর্বল, এরা কিন্তু চাইলে আপনি পেইড বেসে ভর্তি হলে আপনার কিন্তু বেসিকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান সবকিছুর বেসিক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।